আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা তোমাদের চিঠি নামে এই যে কবিতাটি রয়েছে জসীমউদ্দিনের লেখা, এই কবিতার হাতে কলমে বা অনুশীলনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ক্লাস 6 এর বাংলা চিঠি জসীমউদ্দিনের লেখা এই কবিতার হাতে কলমে বা অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা আজকের ভিডিওতে জেনে নিই। ঠিক আছে, তো তোমাদের এই যে কবিতাটি রয়েছে চিঠি, কবিতাটাকে তোমরা কিন্তু ভালোভাবে পড়বে, কয়েক রিডিং পড়বে, তারপর এখানে এই প্রশ্ন এবং উত্তরগুলোকে তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে ফেলবে। তো দেখো এখানে তোমাদের এই যে 1 নম্বর থেকে টোটাল প্রশ্ন রয়েছে এখানে 9-এর 3 নম্বর পর্যন্ত। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং প্রশ্ন এবং উত্তরগুলোকে তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। তার আগে কবিতাটাকে তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং এই অ্যাপের মধ্যে তোমরা কিন্তু সমস্ত সাবজেক্টের সাজেশন এবং কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপারস, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে অ্যাপের মধ্যে। ওকে, তো চলো আমরা এই ক্লাস 6 এর তোমাদের চিঠি যে কবিতাটি রয়েছে এই কবিতার হাতে কলমে বা অনুশীলনে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন দেখো 1 নম্বর দাগে যেটা রয়েছে, কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্য জগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে? এখানে উত্তর লিখবে কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্য জগতে পল্লী কবি, ঠিক আছে, পল্লী কবি অভিধায় অভিহিত করা হয়েছে। এখানে উত্তর লিখবে কি পল্লী কবি। এরপর দেখো 1-2 নম্বর, তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখন। তো জসীমউদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লিখতে বলা হয়েছে। তো উত্তর লিখবে জসীমউদ্দিনের লেখা কবিতার বইয়ের নাম হলো রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর এইগুলো। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন 2-1, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? তো দেখো এখানে কবি কার কার থেকে চিঠি পেয়েছেন সেগুলো আমাদের লিখতে হবে। তো কবি জসীমউদ্দিনের লেখা চিঠি কবিতায় কবি লাল মোরগ, চখাচখি, গাং শালিক, বাবুই পাখি, কোড়াকুড়ি এবং খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন। ওকে, এরপর হচ্ছে 2-2 নম্বর, লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন? এখানে উত্তর লিখবে দেখো কবি জসীমউদ্দিনের লেখা চিঠি কবিতায় লাল মোরগের পাঠানো চিঠি ভোর জাগানো সুরে ভরা, যেখানে শিশির ভেজা সকালে উষার রঙিন হাসি ধরা পড়েছে। ওকে, এরপর হচ্ছে 2-3 নম্বর, চখাচখি কেমন চিঠি পাঠিয়েছেন? উত্তর হচ্ছে কবি জসীমউদ্দিনের লেখা চিঠি কবিতায় চখাচখি বালুচরে ঝিকিমিকি আলো আর ঢেউয়ের খেলা দিয়ে চিঠি পাঠিয়েছে, যেখানে বর্ষার ঢেউ নানা কথা লিখে গেছে। 2-4 নম্বর হচ্ছে গাং শালিক তার চিঠিতে কি বলেছে? তো কবি জসীমউদ্দিনের লেখা চিঠি কবিতায় গাং শালিক তার চিঠিতে গাঙের পাড়ের মোড়ল হওয়ার কথা বলেছেন এবং জলধারার কলকল শব্দে আসরের কথা ভাসিয়ে দিয়েছে। এরপর 2-5 নম্বর, বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন? দেখো উত্তর লিখবে কবি জসীমউদ্দিনের লেখা চিঠি কবিতায় বাবুই পাখির বাসা থেকে আসা চিঠি ধানের পাতায় ও তালের পাতায় বুনট করা নকশায় ভরা, যা সুন্দর ও শিল্পময়। 2-6 নম্বর, কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। দেখো কবি জসীমউদ্দিনের লেখা চিঠি কবিতায় কোড়াকুড়ির পাঠানো চিঠি বর্ষাকালের ফসলের ক্ষেতে জলধারায় ভেজা সবুজ পাতার নাচে ভরা, যা আনন্দময় ও প্রাণবন্ত। ঠিক আছে, পরের প্রশ্ন 2-7 নম্বর দেখে, কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছেন? দেখো কবি জসীমউদ্দিনের লেখা চিঠি কবিতায় খোকা ভাইয়ের চিঠি পেয়ে কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। 2-8 নম্বর দেখে, এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? তো এই কবিতায় কবি জসীমউদ্দিনের লেখা চিঠি কবিতায় বর্ষা ঋতুর পাশাপাশি শীত ঋতুর প্রসঙ্গও রয়েছে, অর্থাৎ এখানে বর্ষা আর শীত ঋতুর প্রসঙ্গ রয়েছে। 2-9 নম্বর দেখে, কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাই এর চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। তো দেখো কবি জসীমউদ্দিনের লেখা চিঠি কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠি কবির মনে ভালোবাসা ও আনন্দের উষ্ণতা এনে দেয়। শীতের ভোরের রোদ যেমন নরম, মিঠে ও আরামদায়ক, তেমনি খোকা ভাইয়ের চিঠির ভাষা ও অনুভূতি ও কবির মনে স্নিগ্ধতা ও মিষ্টি অনুভূতি জাগায়, তাই এই তুলনাটি উপযুক্ত। 2-10 নম্বর দেখে, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে, পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও।
কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় এই পংক্তিটিতে কবি বলতে চেয়েছেন খোকা ভাইয়ের চিঠি পড়ে তার মন আনন্দে ভরে উঠেছে। সেই আনন্দ ও নূপুরের মিষ্টি ঝুমঝুম শব্দের মতো কবির নির্জন মনকে সুরে ভরিয়ে দিয়েছে। ওকে, এভাবে লিখবে। এরপর 3 নম্বর দাগের প্রশ্ন, কবিতা থেকে এমন 3টি শব্দ খুঁজে বের করো যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি। একটি উদাহরণ দেওয়া হলো, যেমন এখানে দেওয়া আছে কলকল। তো এরকম 3টি শব্দ এখানে লিখতে বলা হয়েছে। এখানে আমরা উত্তর লিখছি কবিতা থেকে এমন 3টি শব্দ যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি হলো। ওকে, তো তা হলো তৈরি হয়েছে, তা হচ্ছে এখানে আমরা লিখছি কিচির মিচির, গুরু গুরু, ঝুমুর ঝামুর, এইগুলো হচ্ছে এই ধরনের শব্দ। ঠিক আছে। 4 নম্বর দাগে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে এই যে শব্দ ঝুড়িটা দেওয়া আছে, এই যে শব্দ ঝুড়ি দেওয়া আছে, এখান থেকে সঠিক শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলোকে কিন্তু বসাতে হবে। ঠিক আছে। তো দেখো এখানে প্রথম দেওয়া আছে রঙিন। তো এখান থেকে শব্দ নিয়ে আমাদের এখানে বসাতে, এখানে কি হবে উত্তর, এটা রঙিন দেওয়া আছে, তোমাদের এখানে হবে রঙিন। এই যে এখানে রয়েছে দেখো রঙিন। ঠিক আছে, রঙিন মানে হচ্ছে রঙিন। এখানে রঙিন দেওয়া আছে, এখানে লিখবে রঙিন। এরপর এখানে দেওয়া আছে গঙ্গা। তো এখানে কি হবে, এখানে হবে আমাদের গাং। ঠিক আছে, গঙ্গাকে এমনি চলিত ভাষায় বলা হয় কি গাং। ঠিক আছে। এরপর এখানে রয়েছে স্রোতে। স্রোতে তো এখানে কি হবে, স্রোতে হবে। ঠিক আছে, এই যে স্রোতে এখানে রয়েছে, এই স্রোতেটা নিয়ে এখানে বসাতে হবে। এরপর এখানে রয়েছে ক্রন্দন। তো এখানে কি হবে, এখানে হবে কাঁদন। ঠিক আছে, ক্রন্দন মানে কি কান্না, আবার কাঁদন মানে হচ্ছে কান্না। তো এখানে হবে কাঁদন। ঠিক আছে, এইভাবে এই ঘরগুলোতে তোমরা এগুলোকে বসিয়ে দেবে। 5 নম্বর দাগে ঢেউয়ে ঢেউয়ে। এখানে ঢেউয়ে শব্দটির পরপর দুবার ব্যবহার হওয়ার অর্থ দাঁড়িয়েছে অজস্র ঢেউয়ে, অর্থাৎ একই শব্দ পরপর দুবার ব্যবহারে বহু বচনের ভাব তৈরি হয়েছে। এই কবিতাটি থেকে আরও 3টি অংশ উদ্ধৃত করো যেখানে এমন ঘটেছে। তো দেখো আমরা এখানে উত্তর লিখছি, একই শব্দ পরপর দুবার ব্যবহারে বহু বচনের ভাব তৈরি হয়েছে এমন এই কবিতাটি থেকে আরও 3টি অংশ হলো মেঘের কাঁদন, গুরু গুরু। গুরু গুরু মানে হচ্ছে এখানে বহু বচন বোঝাচ্ছে। আবার পাখিরা সব ঝাঁকে ঝাঁকে বলতে অনেক পাখি। এরপর হচ্ছে দেখো খুশির নূপুর, ঝুমুর ঝামুর। তো এগুলো হচ্ছে বহু বচন বোঝাচ্ছে এই শব্দগুলোর দ্বারা। 6 নম্বর দাগে হচ্ছে গাঙের পাড়ের মোড়ল। শব্দ বন্ধনীতে পরপর দুবার এর সম্বন্ধ বিভক্তিটি এসেছে। ওকে, কবিতা থেকে এমন আরও শব্দবন্ধ খুঁজে বের করো যেখানে পরপর দুবার র বা এর বিভক্তি প্রয়োগে সম্বন্ধপদ তৈরি হয়েছে। এখানে দুবার এর বিভক্তি যুক্ত হয়েছে এরকম আরও কয়েকটি শব্দ এখানে লিখতে বলা হচ্ছে। আমরা লিখছি কবিতা থেকে এমন আরও শব্দবন্ধ যেখানে পরপর দুবার র বা এর ধ্বনি প্রয়োগে সম্বন্ধপদ তৈরি হয়েছে, তা হলো লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা। এখানে লাল মোরগের ভোর জাগানোর, এখানেও র ধ্বনি এসেছে, র বিভক্তি, এখানেও কিন্তু র বিভক্তি এসেছে বা এর বিভক্তি এসেছে। এরপর চখাচকির বালু চরের ঝিকিমি, এখানে চখাচকির, এখানে দেখো র বিভক্তি, এখানেও হচ্ছে এর বিভক্তি রয়েছে। এবার বাবুই পাখির বাসার থেকে, এই যে পাখির, এখানেও র বিভক্তি, এখানেও র বিভক্তি রয়েছে। এরকম শব্দগুলোকে দুবার র বিভক্তি যুক্ত হয়ে সম্বন্ধ পদ তৈরি হয়েছে। ঠিক আছে, সম্বন্ধ তৈরি হয়েছে এরকম শব্দ আমাদের কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে বলা হচ্ছে। আমরা এখানে 1, 2, 3 লিখলাম। পরের প্রশ্ন 7 নম্বর জায়গায় কর্তা কর্ম ক্রিয়া পদক্রম অনুসারে নিচের বাক্যগুলিকে আবার লেখো। তো দেখো এখানে কি দেওয়া আছে, 7-এর 1-এর জায়গায় রয়েছে লিখে গেছে গাংশালিকে গাঙের পাড়ের মোড়ল হতে। এখানে বলা হচ্ছে কি না, প্রথমে লিখতে হবে কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া, এরকম পদক্রম অনুসারে এই বাক্যগুলোকে আর একবার লিখতে হবে। তো এখানে আমাদের কর্তাটা আগে লিখতে হবে, তারপর কর্ম লিখতে হবে, তারপর লিখতে হবে ক্রিয়া। ঠিক আছে, তো সেই হিসাবে লিখতে হবে। তো এখানে আমাদের কর্তা হচ্ছে, দেখো লিখে গেছে গাংশালিকে, কে লিখে গেছে, এই গাংশালিকে, এ হচ্ছে কর্তা। তো গাংশালিকে লিখে গেছে সেটা আগে লিখতে হবে। ঠিক আছে, তো গাংশালিকে এবার লিখতে হবে কর্ম। কর্ম বলতে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পর্যায়ে কি লিখে গেছে, তো গাংশালিকে গাঙের পাড়ের মোড়ল হতে, এটা লিখে গেছে। ঠিক, গাঙের পাড়ের মোড়ল হওয়ার কথা লিখে গেছে, তো এটা হচ্ছে আমাদের কর্ম। ঠিক আছে, আর লিখে গেছে এটা হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়াটা সবার শেষে লিখতে হবে, এরকম করে লিখলাম গাংশালিকে গাঙের পাড়ের মোড়ল হতে লিখে গেছে। এই বাক্যটাকে কিন্তু আমরা এরকম করে কিন্তু ঘুরিয়ে লিখলাম। প্রথমে লিখেছি কর্ম, তারপর কর্তা প্রথমে, তারপর কর্ম, তারপর হচ্ছে ক্রিয়া। তাদের 2 নম্বর দিকে রয়েছে ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি। এখানে কি হবে, ইহার সাথে আজি খোকা ভাইয়ের একটি চিঠি পেলুম। পেলুম এটা হচ্ছে ক্রিয়া, সবার শেষে হবে। আর একটি চিঠি এটা হচ্ছে আমাদের কর্ম।
আর এই সমস্তটা হচ্ছে আমাদের কর্তা হিসাবে কাজ করছে এটা। এরপর 7-এর 3 নম্বর, সবুজ পাতায় আসরগুলি নাচছে জলধারায় মেতে। তো এখানে দেখো কী হবে, সবুজ পাতায় আসরগুলি, ঠিক আছে, জলধারায় মেতে নাচছে, এটা হচ্ছে ক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি কর্তা, ঠিক আছে। 7-এর 4 নম্বর দেখো, উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। তো এখানে কী হবে দেখো, উদাস বাতাস আছড়িয়ে বলে কে যেন বা কাকে চাইছে। তো চাইছে এটা হবে ক্রিয়া, সবার শেষে লিখতে হবে, আর প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে কর্তা। 7-এর 5 নম্বর, শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিঠে। তো এখানে শীতের ভোরের রোদের মতো লেখনখানি মিঠি লাগছে। তো লাগছে এটা হচ্ছে আমাদের ক্রিয়া, আর লেখনখানি এটা হচ্ছে কর্ম, আর এটা হচ্ছে কর্তা। তো কর্তা কর্ম ক্রিয়া এরকম ক্রমানুসারে লেখা হয়েছে। এরকম করে বাক্যগুলোকে আবার তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, প্রথমে লিখতে হবে কর্তাটা, তারপর কর্ম, তারপর ক্রিয়া, এরকম করে। এরপর 8 নম্বর দেখেন, নিচের বাক্যগুলিকে ভেঙে দুটি বাক্যে পরিণত করো। 8-এর 1-এ দেওয়া আছে, চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা। এই যে বাক্যটি রয়েছে এই বাক্যটিকে ভেঙে আমাদের দুটি বাক্যে পরিণত করতে হবে। তো দেখো আমরা লিখছি এখানে প্রথমে 1 নম্বর দিয়ে, চিঠি পেলুম লাল মোরগের কাছ থেকে, এভাবে একটা বাক্য লিখলাম। তারপর হচ্ছে কি, সেই চিঠি ভোর জাগানোর সুরে ভরা। তো দেখো এই একটা বাক্যকে আমরা দুটি বাক্যে লিখলাম। 2 নম্বর দেখে, 8-এর 2 নম্বর দেখে, সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। এখানে আমরা লিখছি দেখো 1 নম্বর দিয়ে, সবুজ পাতার আসরগুলি নাচছে, কীভাবে নাচছে না, আসরগুলি জলধারায় মেতে নাচছে। এরপর 8-এর 3 নম্বর, শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। তো এখানে 1 নম্বর দিয়ে লিখছি লেখনখানি শীতের ভোরের রোদের মতো। এরপর 2 নম্বর হচ্ছে লেখনখানি মিঠি লাগছে। তো এরকম করে দুটি বাক্য লিখলাম। 8-এর 4 নম্বর হচ্ছে, আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে। তো এখানে 1 নম্বর দিয়ে লিখছি দেখো, আকাশ জুড়ে মেঘের কাঁদন শোনা যাচ্ছে। 2 নম্বর হচ্ছে, সেই কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে ভরা। 8-এর 5 নম্বর হচ্ছে, লিখে গেছে গাং শালিকের গাঙের পাড়ের মোড়ল হতে। ওকে, এটা 1 নম্বর দিয়ে লিখছে, গাং শালিকে লিখে গেছে, কি লিখে গেছে না, সেই গাঙের পাড়ের মোড়ল হতে চাই, সে গাঙের পাড়ের মোড়ল হতে চাই, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 9-এর 1-এর দাগে, কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিলেন বিশদে লেখো। তো কবি কার কাছ থেকে কী কী চিঠি পেয়েছিলেন, সেই চিঠির বিষয়বস্তুগুলো কী ছিল সেগুলো আমাদের লিখতে হবে। তো দেখো, কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় কবি প্রকৃতির নানা প্রতিনিধির কাছ থেকে চিঠি পেয়েছিলেন। ওকে, তো দেখো প্রথমে হচ্ছে লাল মোরগের কাছ থেকে তিনি চিঠি পেয়েছিলেন। তো লাল মোরগের কাছ থেকে ভোর জাগানোর সুরে ভরা চিঠি তিনি পেয়েছিলেন, এটা আমরা লিখলাম। এরপর হচ্ছে চখাচখির চিঠি তিনি পেয়েছিলেন। চখাচখি বালুচরের ঝিকিমিকি আলো আর ঢেউয়ের খেলা দিয়ে চিঠি পাঠিয়েছিল। তারপর কার কাছ থেকে পেয়েছিলেন, গাং শালিকের চিঠি পেয়েছিলেন। গাং শালিকের চিঠিতে ছিল গাঙের পাড়ের মোড়ল হওয়ার কথা। এরপর হচ্ছে বাবুই পাখির চিঠি। বাবুই পাখির বাসা থেকে চিঠি ধানের পাতায় ও তালের পাতায় বুনট করা নকশায় ভরা ছিল, যা খুবই সুন্দর। তারপর হচ্ছে কোড়াকুড়ির চিঠি। বর্ষাকালের কোড়াকুড়ির চিঠি ছিল সবুজ পাতার নাচে ভরা, ঠিক আছে। এরপর পেয়েছিলেন কোথা থেকে, খোকা ভাইয়ের চিঠি পেয়েছিলেন। তো খোকা ভাইয়ের চিঠি পেয়ে কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। তো এই সমস্ত প্রতিনিধিদের কাছ থেকে তিনি চিঠি পেয়েছিলেন, ঠিক আছে, সেগুলো আমরা লিখলাম। 9-এর 2 নম্বর দাগে, খোকা ভাইয়ের চিঠিটির প্রসঙ্গে কবি যে সমস্ত উপমা ও তুলনাবাচক শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও। দেখো, কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় খোকা ভাইয়ের চিঠি পড়ে কবি চিঠির অনুভূতিগুলোকে বোঝাতে কয়েকটি সুন্দর উপমা ও তুলনামূলক শব্দ ব্যবহার করেছেন, যা খুবই সার্থক। যেমন হচ্ছে প্রথম লিখছে দেখো, শীতের ভোরের রোদের মতো। তো শীতের সকালে নরম রোদ যেমন আরামদায়ক, তেমনই এই চিঠি কবির মনে স্নিগ্ধতা এনেছিল। তো এই একটা উপমা তিনি ব্যবহার করেছিলেন। আর হচ্ছে খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে। চিঠি পড়ে কবির মনে আনন্দের ঢেউ উঠেছিল। সেই আনন্দ যেন নূপুরের মিষ্টি শব্দের মতন কবির মনকে ভরিয়ে তুলেছিল, ঠিক আছে। তো এই উপমাগুলি তিনি ব্যবহার করেছিলেন খোকা ভাইয়ের চিঠির প্রসঙ্গে। 9-এর 3 নম্বর হচ্ছে, তোমার প্রিয় বন্ধুকে তোমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনাটি জানিয়ে একটি চিঠি লেখো। ওকে, তো দেখো এখানে আমরা চিঠিটা তোমরা যখন লিখবে, কীভাবে লিখবে,
এখানে প্রথমে পৃষ্ঠার ডান দিকে নিজের ঠিকানা লিখবে, নিজের যে ঠিকানা সেটা লিখবে, ঠিক আছে। তারপর যেটা তখন শুরু করবে প্রিয় বন্ধু, অর্থাৎ প্রিয় বন্ধু লিখে নিজের বন্ধুর নামটা লিখতে হবে। লিখলে এরপর কি লিখবে, অনেক দিন হলো তোমার কোনো খবর পাইনি, কেমন আছো জানি না, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আজ তোমার সঙ্গে আমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনাটি শেয়ার করতে চাই। ওকে, দেখো গত সপ্তাহে আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আমি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। সেই দৌড় প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অর্জন করেছিলাম। এই প্রথমবার আমি কোনো ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি। প্রতিযোগিতায় প্রথম হয়ে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে। মঞ্চে উঠে পুরস্কার নিতে গিয়ে আমি ভীষণ গর্ব অনুভব করেছি। এই দিনটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমার সঙ্গে এই আনন্দটুকু ভাগ করে নিলাম, ঠিক আছে। এখানে নিলাম লিখবে, এটা লিখবে না, ঠিক আছে। ভাগ করে নিলাম, ভালো থেকো এবং চিঠির উত্তর দিও, এইভাবে লিখবে। তারপর ইতি তোমার বন্ধু, এখানে নিজের নামটা লিখবে, ঠিক আছে। পুরো নাম লেখার দরকার, শুধুমাত্র প্রথম নামটা লিখবে। তারপর এখানে বন্ধুর ঠিকানা এবং তারিখ, তোমার বন্ধুর পুরো ঠিকানাটা এখানটা লিখবে এবং একটা তারিখ লিখবে, ঠিক আছে। এইভাবে তোমরা এই চিঠিটা লিখবে, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর বাংলা চিঠি এই যে কবিতাটি রয়েছে জসীমউদ্দীনের লেখা, এখানে তোমাদের হাতে কলমে বা অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। অর্থাৎ তোমাদের এখানে 1 থেকে শুরু করে এই যে 9-এর 3 নম্বর পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে এবং তার আগে কবিতাটি কিন্তু তোমরা ভালোভাবে আগে পড়বে, ঠিক আছে। তারপর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর ওকে, আর এই পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। তো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপারস, সিলেবাস, মার্কস রিভিশন এবং এই সমস্ত কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে অ্যাপের মধ্যে। সেখান থেকে তোমরা কিন্তু এগুলো নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।